সবাইকে নমস্কার এবং দশমীর শুভেচ্ছা নিয়ে আজকে আমি আমার ক্লাসটি শুরু করতে চলেছি। তো আগের দিন আমরা পড়েছিলাম জাতীয় আয় কীভাবে কিছু সংক্রান্ত কিছু পরিভাষা আগের দিন আমরা পড়েছিলাম। তো আজকে কিছু বিশেষ জিনিস পড়ব। তার মধ্যে প্রথম হচ্ছে আয়ের বিত্তস্রোত আর বিভিন্ন ধরনের জাতীয় আয় কীভাবে পরিমাপ করা হয় সেই পদ্ধতিগুলো নিয়ে। আগের দিন কিছুটা অংশ হয়েছিল, আজকে কিছুটা অংশ হবে। তো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথমে আমরা পড়ব আয়ের বৃত্তস্রোতটা কী। ঠিক আছে, আয়ের বৃত্তস্রোতটা কী, সবার মধ্যে কিছু না কিছু একটা কোয়েশ্চেন আসবে, এটা আবার কি, কোনো একটা নিশ্চয়ই স্রোত। একটা জিনিস উদাহরণ দিচ্ছি, জলচক্র কীভাবে হয়। প্রথমে তীব্র রোদের জন্য ধরো বৃষ্টি হলো, আকাশ থেকে বৃষ্টি হলে সেই জলটা এসে আমাদের পুকুর, নদী, নদ, নালা, মাটিতে মিশছে। এই জলটাই আবার রোদের ফলে প্রখর তাপে এই জলটাই বাষ্প হয়ে ছাদে আকাশে যাচ্ছে, মেঘ হচ্ছে। সেই মেঘটাই আবার বজ্রবিদ্যুতের সঙ্গে বা নর্মাল বৃষ্টির সঙ্গে সেই জলটাই আবার নেমে মাটিতে আসছে, ভূপৃষ্ঠে আসছে। অর্থাৎ কি, জলটা একবার এই যে সার্কুলেশনটা হলো, এটাকেই তো আমরা ছোটোবেলা দিয়ে পড়ে এসেছি জলচক্র। তো এরকমই জাতীয় আয়েরও কিছু, একটা দেশের জাতীয় আয় মাপতে গেলেও সেই দেশের কিছু আয়ের বৃত্তস্রোত থাকে। এই টাকাটা কিভাবে পুরো দেশের মধ্যে ছড়াচ্ছে, সবার মধ্যে আসছে, আবার জায়গাটা একত্রিত হচ্ছে, আবার সবার মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এই ব্যাপারটা হচ্ছে কি আয়ের বৃত্তস্রোত। এবার আমাদের ব্যাপারটা বুঝতে হবে, প্রত্যেকটা দেশেরই নিজস্ব বৃত্তস্রোত থাকে, জাতীয় আয় তাদের মধ্যে আলাদা আলাদা থাকে। কিভাবে সেই টাকাটা লোকের মধ্যে খাটাবে, দেশের মধ্যে দিয়ে খাটাবে, বাইরে খাটাবে, তো টাকাটাকে তুলে আনবে, এরকম প্রত্যেক দেশেরই কিছু না কিছু নিজস্ব প্রসেস আছে। তো আমাদের এখানে যে নর্মাল প্রসেসটা আছে সেইটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তো বৃত্তস্রোত প্রথমেই বলে দিই, এটি হচ্ছে প্রত্যেকটা দেশের বিভিন্ন রকম হতে পারে। প্রত্যেকটা দেশই টাকা বিভিন্ন রকমভাবে খাটায় বা বিভিন্ন রকমভাবে বের করে। তো আগে এই বৃত্তস্রোতটা জানতে গেলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যেমন প্রথমটা হচ্ছে গিয়ে, কোনো একটি সমাজে অর্থনৈতিক কাজকর্মের সিদ্ধান্ত গ্রহণ করবে মাত্র দুটোই একক বা দুটো ইউনিট। একটা হচ্ছে গিয়ে পরিবার, আর একটা হচ্ছে গিয়ে ফার্ম বা উৎপাদক। ঠিক আছে, ব্যাপারটা কী হলো, আমরা বলতে চাইছি একটা সমাজে কোনো কিছু যে ফ্লো অফ মোশনটা, টাকার যে ফ্লো হবে, যে টাকার সেই ফ্লোটা দুটো শ্রেণী করবে। একটা হচ্ছে গিয়ে পরিবার, যে দ্রব্য কিনবে বা সেবা দেবে, অপরটি হচ্ছে গিয়ে ফার্ম, যে দ্রব্যটি উৎপন্ন করবে। এই দুজনের মধ্যে আদান প্রদান হবে, একে টাকা দেবে। এই ব্যাপারটাই তো হচ্ছে গিয়ে দরকার টাকা সার্কুলার হতে গেলে। তো প্রথমে আমাদের জেনে নিতে হবে যে সমাজে এই দুটোই আছে, একটা ফার্ম, একটা হচ্ছে গিয়ে পরিবার। অর্থাৎ এটা আমাদের ধরে নিতে হবে যে বৃত্তস্রোত মাপতে গেলে আমাদের আগে জানতে হবে যে এটি একটি বদ্ধ অর্থনীতি, অর্থাৎ দেশের বাইরে সঙ্গে কোনো দেশের বাইরের সঙ্গে কোনো ইম্পোর্ট এক্সপোর্ট কিছু থাকবে না, সেটার কাছ থেকে আমদানি করবো না, রপ্তানি করবো না, একান্ত এটা নিজের দেশের মধ্যে জিনিস। বা ধরে নিলাম এখানে শুধুমাত্র পরিবার এবং ফার্ম আছে। আরও ধরে নেব, দ্বিতীয় নম্বরে হচ্ছে কি, ধরে নিতে হবে যে ফার্মে যে উৎপাদন হবে সেই জিনিসটাই আমাদের পরিবার ইউজ করবে। এমন না পরিবার বাইরে থেকে কোনো দেশ থেকে আনবে, এমন না। ফার্মে যেটা উৎপন্ন হবে সেটাই পরিবার কিনবে, এবং ফার্মে কারা কাজ করবে, পরিবার লোকেরাই কাজ করবে। তৃতীয় ধরে নিলাম, পরিবারের সদস্যরা উৎপাদনে অংশগ্রহণ করবে। ওই যে পরিবারের যে সদস্যগুলো, সেই সদস্যরা ফার্মের উৎপাদনে অংশগ্রহণ করবে, অংশগ্রহণের মাধ্যমে ফার্ম থেকে কিছু মুনাফা পাবে। মুনাফা মানে কি, সেই উৎপাদনে অংশগ্রহণ করার জন্য যে যেরকমভাবে হেল্প করবে বা কাজ করবে সেই অনুযায়ী সেখান থেকে টাকা পাবে। চতুর্থত জেনে নিতে হবে যে ফার্ম যে উৎপন্ন দ্রব্যটা বিক্রি করবে, তৈরি করবে, সেই দ্রব্যটা আমাদের পরিবার কিনবে, পরিবারের সদস্যরাই কিনে। আবার সেই যে টাকাটা ইনকাম করেছিল ফার্মের থেকে পরিবারের লোকেরা, সেই টাকাটাই ফার্মকে আবার ফেরত দিয়ে দেবে পরিবারের লোকেরা সেই দ্রব্যটা ইউজের মাধ্যমে। এইভাবে যে চলতে থাকবে, এর থেকে এ নেবে, পরিবার থেকে ফার্মের কাছে টাকাটা আসবে, টাকাটা আবার ফার্মের থেকে পরিবারের কাছে আসবে, এইভাবে চলতে থাকবে। তো আমাদের এই চারটে অনুমান ধরে নিলাম। ঠিক আছে, এবার শুরু করি এটার মাধ্যমে কীভাবে বৃত্তস্রোতের ব্যাপারটা হচ্ছে। অর্থাৎ বোঝা গেছে তাহলে যে দ্রব্য আদান প্রদান হবে, দ্রব্য বা সেবা কার্য আদান প্রদান হবে পরিবার ও ফার্মের মধ্যে। তো আমরা প্রথমে ধরে নিই যে কোন একটি পরিবারের যে সেই সদস্যরা ফার্মকে উৎপাদনের উপাদানগুলো সরবরাহ করবে। উৎপাদনের উপাদান কী কী, ক্লাস 11 আমাদের প্রথম চ্যাপ্টারে ছিল। উৎপাদনের উপাদান হচ্ছে চারটি: জমি,
শ্রম, মূলধন, সংগঠন। এবার ব্যাপারটা হচ্ছে পরিবারের লোকেরা যে মানে এই উপাদানগুলো সংগ্রহ করবে, মানে যোগান দেবে ফার্মকে। এবার ধরো পরিবারের কোনো একটি ব্যক্তি, তিনি হচ্ছে ধরো জমির মালিক, সেই জমিটা যে তিনি ফার্মকে দিল, বলে হ্যাঁ তুমি আমার এই জমির উপরে ব্যবসা করবে, এখানে তুমি তোমার প্রতিষ্ঠানটা বানাবে। তো তার জন্য জমির উপর যে তাকে কিছুটা ওই ট্যাক্স দিতে হবে না, তাহলে সেই ট্যাক্সটা হবে গিয়ে সেই লোকটার ইনকাম, সেই লোকটার আয়। জমির থেকে কিছু পরিমাণ যে টাকাটা পেলো, কোম্পানি যে লোকটাকে যে টাকাটা দিল, ট্যাক্সটা দিল, সেটা হচ্ছে তার আয়। ঠিক আছে। এবার ধরো কি পরিবারের কোনো লোক ধরো মানে শ্রম দেবে। শ্রম মানে কি, সে শ্রমিক হিসেবে পরিবারের যে দ্রব্য উৎপন্ন হবে সেই দ্রব্যগুলো সে বানাবে, পরিবারের লোক ওই ফার্মে কাজ করছে। ঠিক আছে। তো সে তার বিনিময়ে কী পাবে, লোকটা পাবে হচ্ছে কি মজুরি পাবে, শ্রমের বিনিময়ে পাবে মজুরি। শ্রম দেবে, তার বিনিময়ে তাকে একটা নির্দিষ্ট টাকা দেবে ফার্ম, যে তুমি আমার কাজ করেছো, টাকা দিলাম। ঠিক আছে। এবার ধরো পরিবারে আবার কিছু লোক আছে যাদের কাছে টাকা আছে, বা তারা সেই ফার্মটার উপর ইনভেস্ট করবে। তারা ওই ফার্মটার উপর ইনভেস্ট করবে, একটা টাকা ইনভেস্ট করলো, তারপর সেখান থেকে সে তো মুনাফা পাবে, সেখান থেকে যে সে কিছু পরিমাণে লভ্যাংশ পাবে। ঠিক আছে। এবারে চতুর্থ হচ্ছে গিয়ে সংগঠন। ধর একটা কমিটি, কোনো একটা উৎপাদন প্রতিষ্ঠান তৈরি করতে গেলে একটা কমিটি দরকার হয়। কমিটিতে সব আলোচনা হবে, যে মিটিং হবে, যে এইভাবে করলে হবে। সেই কমিটির যারা লোকে থাকবে তারা কি পায়, তারা ফার্মের থেকে যে মুনাফাটা হয়, যে প্রফিটটা হয়, সেই প্রফিটের অংশ পায়। অর্থাৎ উৎপাদনের উপাদানগুলো টোটালটাই যোগান দিচ্ছে কে, পরিবারের লোকেরা ফার্মকে দিচ্ছে। তো এবার ফার্ম তার বিনিময়ে পরিবারের লোকেদেরই দিল জমি, শ্রম, মূলধন, সংগঠন যে যোগান দিল, এর বিনিময়ে তাদেরকে সেই পরিমাণে অর্থ বা কোনো কিছু সাহায্য করলো। এই যে পরিবারের লোকেরা যেটা পেলো, এটাই হচ্ছে পরিবারের লোকেদের আয়। এই যে টোটাল যে অর্থগুলো যেভাবে ফার্ম পরিবারের লোকেদের দিল, পরিবারের লোকেরা বিভিন্ন রকম যে সেবায় যুক্ত ছিল, তার বিনিময়ে যেটা পেলো সেটা হচ্ছে পরিবারের আয়। ঠিক আছে। আর ফার্ম কী করলো, ফার্ম যেহেতু এই মানে ওই টাকাটা তাদের দিল, পরিবারের লোকেদের যে টাকাটা দিল, এটা হচ্ছে কি ফার্মের ব্যয়। পরিবারের লোকেরা যেটা পেলো সেটা আয়, আর পরিবারের লোকেদের যেটা দিল ফার্ম, সেটা হচ্ছে ফার্মের ব্যয়। এগুলো ফার্মের ব্যয় আর পরিবারের আয় গেল। এবার দ্বিতীয় ভাগে আমরা দেখব, এই তো হলো যে দ্রব্যটা উৎপন্ন করলো, ওই পরিবারের লোকেরা মিলে দ্রব্যটা উৎপন্ন করবো। এই উৎপন্নটা আবার কি, মানে উৎপন্ন দ্রব্যটা কী করবে, সে তো বাজারে বেচার জন্য বের করেছে না। সরি। তো এবারে যখন ফার্ম ওই দ্রব্যটা উৎপন্ন হয়ে গেলে, এবার যখন বাজারে বেচবে, কারা কিনবে, সেই পরিবারের লোকেরাই তো কিনবে। তাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো যে উৎপন্ন হয়েছে, সেগুলো তো তারাই কিনবে। তারা তখন কী করবে, ফার্মের কাছ থেকে ওগুলো কিনে নেবে। এখানে কি হলো, এবার পরিবার কি করলো, ফার্মকে টাকা দিল, দ্রব্যটা কিনলো, সেবাটা পেলো, তার বিনিময়ে পরিবারকে টাকাটা দিয়ে, এই ফার্মকে টাকাটা দিয়ে দিল। এটা হচ্ছে কি ফার্মের আয়। আর পরিবারের ব্যয়, পরিবার যেহেতু কিনলো, টাকাটা তাদেরকে দিয়ে দিল, এটা হচ্ছে পরিবার ব্যয় করলো। আর ফার্ম যেহেতু পরিবারকে টাকাটা, দ্রব্যটা বেচলো, তো কিছু টাকাটা পেলো, সেই টাকাটা হচ্ছে তার আয়। তো বোঝা গেল দুটোর পার্থক্য, মানে কোনটা কার আয় ব্যয়। এইভাবে যে টাকাটা সেই দ্রব্য তৈরি করছে, আবার সেই দ্রব্যটার পিছনে খরচ করছে, আবার বাজারে বিক্রি করে সেই টাকাটা আবার ফেরত পাচ্ছে, এই যে মোশনটা চলতে রয়েছে, কন্টিনিউয়াসলি যে চলছে সারা বছরের পর বছর ধরে, এই ব্যাপারটাকে বলা হয় আয়ের বৃত্তস্রোত। একটা চিত্রের মাধ্যমে আমরা দেখি ব্যাপারটাকে। এখানে দেখো, এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রে দেখো, এক সাইডে লেখা আছে পরিবার, আর এক সাইডে আছে কি ফার্ম। ঠিক আছে। এবার এই চিত্রটা দুটো অংশ আছে, একটা উপরের অংশ, এই উপরের অংশ, একটা হচ্ছে নিচের অংশ। তো প্রথমে আমরা উপরের অংশটা ব্যাপারটা দেখি। দেখো আমি যেখানে পেনটা ঠেকাচ্ছি, পেনটা দেখবে, পেনের দাগটা, এই উপরের দাগটা, এই ব্লু কালার দাগটা, এখানে কি বলছে, একটি পরিবার কোনো ফার্মকে উৎপাদনের জন্য তার উৎপাদনের উপাদানগুলি সরবরাহ করছে। যেমন দেখো পরিবার কী কী দিচ্ছে, জমি দিচ্ছে, শ্রম দিচ্ছে, মূলধন দিচ্ছে, সংগঠন দিচ্ছে। অর্থাৎ পরিবার তার আয়ের জন্য তার ফার্মকে কিছু সেবা কার্য দিচ্ছে, সেবা উপাদানের গুলো সব জোগাড় দিচ্ছে। এর বিনিময়ে ফার্ম কী করছে, ফার্ম তো আর একে ফ্রি তো দেবে না। তো ফার্ম কী করছে, নিচের নীল দাগটা, ফার্ম কী করছে, তার বিনিময়ে
পরিবারকে কী কী দিচ্ছে? খাজনা, মজুরি, সুদ, মুনাফা। খাজনা দিচ্ছে জমির জন্য খাজনা, শ্রমের জন্য মজুরি, মূলধনের জন্য সুদ, সংগঠনের জন্য মুনাফা। এই 4টে জিনিস ফার্ম আবার পরিবারের সদস্যদের ফিরিয়ে দিচ্ছে। ঠিক আছে, অর্থাৎ পরিবার সে উপাদানগুলো সেই সরবরাহ করলো ফার্মকে। এবার ফার্ম তার বিনিময়ে তাদেরকে যে যা দিয়েছিল, যে জমি দিয়েছিল তাকে খাজনা, যে শ্রম দিয়েছিল মজুরি, যে মূলধন দিয়েছিল সুদ, যে সংগঠন দিয়েছিল মুনাফা দিয়েছে। ঠিক আছে, এটা কি হলো? এই উপরের অংশটা হচ্ছে গিয়ে ফার্মের এখানে ব্যয় হলো, পরিবারের আয় হলো। ফার্ম যে ব্যয় করলো, এই যে টাকাটা লোকেদের দিল বা পরিবারের সদস্যদের দিল, সেটা হচ্ছে গিয়ে ফার্মের ব্যয়। আর পরিবারের লোকেরা সেখান থেকে যে টাকাটা পেলো, এটা হচ্ছে ফার্মের এই পরিবারের আয়। এবার আমরা নিচের অংশতে চলে যাব। দেখো, এই যে দ্রব্যটা এবারে উৎপন্ন হলো, সেই উৎপন্ন দ্রব্যটা তো নিশ্চয়ই কেউ কিনবে। দেখো, সেই জন্য নিচে দিয়েছে এই যে উপরের অংশটা। দেখো, উপরের অংশটা ছিল ফার্মের থেকে কিছু টাকা পরিবার পেলো। এই টাকাটা কী করবে ফার্ম? এই টাকাটা ফার্ম কী করছে? এই পরিবার ওই দ্রব্য সামগ্রী কিনতে আবার ব্যয় করে দিচ্ছে। তো অর্থাৎ কী হলো? পরিবার থেকে টাকাটা আবার কার কাছে চলে গেল? ফার্মের কাছে চলে গেল। দেখো, লেখা আছে উৎপন্ন দ্রব্য সামগ্রী কিনতে পরিবারের ব্যয়। যে টাকাটা পেলো সে টাকাটা তো হাতে রাখবে না, তো নিজের দরকারি জিনিসপাতি কিনে নেবে। তো তার জন্য সে আবার পরিবারটা ফার্মকে আবার সে টাকাটা ফেরত দিল, হয়ে গেল। এবং তার নিচের লেখাটাতে দেখো, এটাতে ফার্ম তার বিনিময়ে উৎপন্ন দ্রব্য সামগ্রী ও সেবা কার্য দেবে। সে যা উৎপন্ন করলো সেটা পরিবারকে দেবে। পরিবার যে টাকাটা দেবার দিল, সে ফার্ম তো সেই টাকাটার মাল ম্যাটেরিয়াল সব দিয়ে দেবে। এটাই হয়ে গেল ব্যাপারটা স্বাভাবিক। যখন শ্রমিক এরা মিলে যে আয়টা করবে, তখন হচ্ছে গিয়ে ফার্মের ব্যয় হবে। আর যখন ফার্ম যে আয়টা করবে, তখন হচ্ছে কি পরিবারের ব্যয় হবে। সে যখন উপাদানগুলো যখন পরিবার ফার্মকে দেবে, তখন তার বিনিময়ে ফার্ম তাদের একটা সেই অংশের টাকা দেবে। এরপরে যখন উৎপন্ন দ্রব্য সামগ্রী যখন বেরিয়ে যাবে, তৈরি হয়ে যাবে, সেই দ্রব্যগুলো আবার পরিবার কিনবে। পরিবার তখন ফার্মকে যে টাকাটা দেবে সেটা ফার্মের আয়, এবং পরিবারে সেটা দেয়। এই যে টোটাল যে ব্যাপারটা একটা সার্কুলার মোশনের মধ্যে, একটা চক্রের মধ্যে হয়ে গেল। এই ব্যাপারটাকে বলা হচ্ছে গিয়ে আয়ের বৃত্তস্রোত। আয়ের বৃত্তস্রোত, সেই চক্রাকার আকারে টাকাটা ফার্ম হয়ে আবার পরিবারের সদস্যদের কাছে, আবার সদস্য থেকে পরিবারের কাছে, এই যে টোটাল যে ব্যাপারটা ঘুরছে চক্রের আকারে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে আয়ের বৃত্তস্রোত। এই দিয়ে একটা কোয়েশ্চেন আছে 5 নম্বরে আসে, প্রায় এসেছে, দেখে নিও। বুঝলে কি না সেটা পরে কমেন্টে জানাবে, তো সেই অনুযায়ী আবার একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আগের দিন আমরা পড়েছিলাম জিডিপি কীভাবে বের করে, এনডিপি কীভাবে বের করে, জিডিপি এমপি, জিডিপি এফসি, এনডিপি এমপি, এনডিপি এফসি, এরমভাবে 8খানা জিনিস পড়েছিলাম। ঠিক আছে, না হলে কেউ যদি নতুন দেখছো, এই ভিডিওটা প্রথম দেখছো, সে আগের ভিডিওটা দেখে নিতে পারো। আগের ভিডিওটাতে বিভিন্ন এই সংক্রান্ত, জাতীয় আয় সংক্রান্ত যত সব পরিভাষা আছে সেটা দেওয়া আছে আগেরটাতে। তো এই চ্যাপ্টারে এবার আমরা কি পড়বো? এখানে জাতীয় আয়, আগে তো ওই জিডিপি ওগুলো পড়েছিলাম, ওগুলো হচ্ছে এক একটা প্রসেস, কী হয় জাতীয় আয় করতে গেলে কী কী লাগে। এবার আমরা করবো হচ্ছে জাতীয় আয়, একটা দেশের যে টোটাল যে দেশেরটার ইনকামটা কীভাবে পরিমাপ করা হয়। এমন না বাড়ি বাড়ি বলছে, দাদা আপনার মায়না কত বলুন, আমি লিখবো। আপনি কত টাকা কামান, লিখবো। এরকমভাবে তো হয় না। 120-25 কোটি লোকের দেশ, সেই দেশের এরকমভাবে করতে গেলে তো এমনি বছরের পর বছর হয়ে যাবে। তো এই আয়টা মাপার 3টে পদ্ধতি আছে। একটা হচ্ছে আয়শুমারি পদ্ধতি, ইনকাম মেথড, একটা হচ্ছে ব্যয়শুমারি পদ্ধতি বা এক্সপেন্ডিচার মেথড, আর একটা হচ্ছে কি মূল্য সংযোজন পদ্ধতি, ভ্যালু অ্যাডেড মেথড। তো এই 3টে প্রসেসের মাধ্যমে একটা দেশের জাতীয় আয় পরিমাপ করা হয়। সবার আগে বলে দিচ্ছি, এই জাতীয় আয় একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট দেশের কিন্তু পরিমাপ করা, একটা নির্দিষ্ট সময় ধরে নিতে হবে। আগে ভিডিওতে বলেছি স্টক অ্যান্ড ফ্লো, কোন জিনিস স্থির, কোন জিনিস প্রবাহমান, সেই দুটো কিন্তু বলেছি। যে আয়ের যে ন্যাশনাল ইনকামটা কিন্তু তোমার চলেই যাচ্ছে, কন্টিনিউয়াসলি চেঞ্জ হতেই আছে, এটা কিন্তু মজুদ নয়, এটা প্রবাহ হয়েই চলছে। তো অর্থাৎ একটা নির্দিষ্ট সময় ধরে নিতে হবে জাতীয় আয় পরিমাপ করার জন্য। না এত সালে দেশের এত ছিল, এই যে বলে না জিডিপি কত, এই সব জাতীয় আয় থেকেই বেরিয়েছে। দেশের জিডিপির পার্সেন্টেজ এখন কমে গেছে লকডাউনের জন্য, সব কিছু মার্কেট বন্ধ, সব কিছু বন্ধ, ওই জন্য কমে গেছে। কিন্তু এই প্রসেসে মাপতে হয়। প্রথমটা হচ্ছে আয়শুমারি পদ্ধতি বা ইনকাম মেথড।
তো আয়শুমারি পদ্ধতিটা কী, এটা ভাবতে হবে যে আয়শুমারি মানে দেশের, মোট কথা হচ্ছে গিয়ে দেশের সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান সব মিলিয়ে কোনো দ্রব্য বা সেবা কার্য যা কিছু বিক্রি করে সে যে পরিমাণ ইনকাম করে, বা সমস্ত দ্রব্য সামগ্রী সব কিছু সেবা কার্যে সব নিয়ে সে ব্যক্তিটা বা প্রতিষ্ঠানের যে পরিমাণ অর্থ ইনকাম করছে। ধরো অনেকে অনেক কিছু, সবাই তো বিভিন্ন রকম জিনিস উৎপাদন করে বা অন্য সেবা দেয়, তো তার কোনো তো নির্দিষ্ট, সব তো একক আলাদা, ঠিক আছে, সব তো একক আলাদা, তাই জন্য সব কিছুকে টাকার অঙ্কে আনতে হয়, সব কিছুর সঙ্গে টাকা গুণ করতে হয় যে এটা এটা বেচলে তুমি কত টাকা পাবে বা এই কাজটা করলে তুমি কত টাকা পাবে। তো সব কিছুর সঙ্গে টাকা অ্যাড করতে হয়, টাকা ইনটু করতে হয়, তার প্রাইস ভ্যালুটা দিতে হয়। তো সব জায়গা থেকে সবাই যে পরিমাণ টাকা ইনকাম করছে সেই প্রসেসটাকে বলা হচ্ছে আয়শুমারি পদ্ধতি। এই পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা হয়। প্রথমেই বলে রাখি, আয়শুমারি পদ্ধতির মাধ্যমে আমরা যেটা পাবো সেটাকে বলা হচ্ছে এনডিপিএফসি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। কিন্তু আমাদের জাতীয় আয়টা হচ্ছে গিয়ে এনএনপিএফসি, নিট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। তো এখানে কিন্তু পার্থক্য আছে, নিট ডোমেস্টিক প্রোডাক্ট আর হচ্ছে কি ওটা হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে। এই দুটোর মধ্যে পার্থক্য প্রথমে জানিয়ে দিলাম যে আয়শুমারি পদ্ধতিতে এনডিপিএফসি আমরা পাই। তো এই এনডিপিএফসিটা কীভাবে আসছে, কী কী থেকে আসতে পারে সেটা দেখাচ্ছি। ধরো একটা দেশে কী কী পরিমাণে মানুষে আয় করতে পারে, তার মধ্যে কয়েকটা ইয়ে হচ্ছে, তোমরা লিখে নিতে পারো খাতায়, কেউ যদি মুখে শুনে ভিডিওটা পজ করে লিখে নিতে পারো। এক হচ্ছে কি, প্রথমে আমরা ধরবো কর্মচারীদের ক্ষতিপূরণ বাবদ আয়। ব্যাপারটা কি, ধরো একটা কোম্পানিতে কোনো লোক কাজ করছে, ঠিক আছে, কাজ করছে, বা সেই কোম্পানিটা তার মাসের শেষে তাকে কি দেবে, নগদে কিছু টাকা দেবে বা ব্যাংকে কিছু টাকা দিয়ে দিল, সেই টাকা পেতে পারে, সেই মাধ্যমে পেতে পারে। তারপর কী হয় না, বিভিন্ন সামাজিক সুরক্ষা দেয়, যেরকম ওই সব এলআইসি করিয়ে রাখে না, লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি থেকে করিয়ে রাখে, কিছু ইন্স্যুরেন্স করিয়ে রাখে, এর মাধ্যমে কিছু টাকা দেয়। এই টাকাগুলো তার সে পাচ্ছে, সে আয় করছে, আর্ন করছে, সে কাজের মাধ্যমে এই টাকাগুলো আর্ন করছে। তো এই টাকা একটা হলো। একটা কি হতে পারে, খাজনা। তুমি ধরো কাউকে জমি বা কিছু দিলে, জমি চাষ করার জন্য জমি টমি কিছু দিলে, সেই ব্যক্তি তোমাকে তো তার বিনিময়ে কিছু টাকা দেবে, ওর মাধ্যমে তুমি আয় করতে পারছো। এই ব্যাপারগুলো দেখো। এবার হচ্ছে কি, ধরো তুমি কোনো কোম্পানিতে ইনভেস্ট করছো, তো ইনভেস্টের মাধ্যমে সেই কোম্পানি তোমাকে কী দেবে, সুদ দেবে, সেই টাকাটার যে টাকাটা দিচ্ছ সেটা সুদ দেবে। তো সেইভাবে তুমি আয় করতে পারো। তারপরে হচ্ছে গিয়ে তুমি ধরো কোনো কোম্পানির সংগঠন, বা তুমি কোনো কোম্পানির সংগঠনের মধ্যে আছো, তো সেই সংগঠনটা তোমাকে কী দেবে, মুনাফা দেবে। মেন কথা, তুমি উৎপাদনের কার্যে তুমি ডাইরেক্টলি অংশগ্রহণ করছো, উৎপাদন কার্যে অংশগ্রহণ করছো, তার বিনিময়ে তুমি যে টাকাগুলো পাচ্ছ। তারপরে লাস্টেরটা আরেকটা কী হচ্ছে, মিশ্র আয়। ধরো এরকম হলো, এগুলো তো ধরলাম কোনো একটা কোম্পানির সঙ্গে জড়িত, কর্মচারীদের ক্ষতিপূরণ, মানে ক্ষতিপূরণ বলতে কর্মচারীদের যে আয়গুলো, যে তুমি শ্রম দিচ্ছ তার বিনিময়ে যে তুমি যে টাকাটা পাচ্ছ, মজুরিটা পাচ্ছ। তারপরে হচ্ছে খাজনা, তুমি জমি দিলে তোমাকে খাজনা দিল। সুদ মানে তুমি টাকা ইনভেস্ট করলে কোম্পানিতে, তোমাকে সে তার বিনিময়ে খাজনা দিল। এবার মুনাফা কি, তুমি সংগঠনে ছিলে, কোম্পানিটার সংগঠনের মধ্যে ছিল, তুমি সেখান থেকে মুনাফা পেলে। কিন্তু এগুলো সেই চারটে জিনিস যে বললাম, এই চারটে জিনিস তো একমাত্র কোম্পানির সঙ্গে যুক্ত। এবার তো একটা দেশের অর্থনীতির মধ্যে শুধু কোম্পানি চলে না, অর্থনীতির মধ্যে বিভিন্ন রকম সেবা থাকে, সেবাতে স্কুল টিচার, ডাক্তার, তো উকিল, অনেক রকম দোকানদার, অনেক রকম লোক থাকে। তো এরা তো কোম্পানির মধ্যে পড়ে না, ডাক্তার, উকিল, এরা তো আর কোম্পানির মধ্যে পড়ে না। তো তাহলে এদের আয়টাও ধরতে হবে। সেজন্য একটা হচ্ছে গিয়ে মিশ্র আয়, যেমন উকিল, ডাক্তার প্রভৃতি যারা স্বনিযুক্ত ব্যক্তি, তাদের যে আয়টা, এই আয়গুলোকে যে পরিমাণ আয় করছে, এগুলোর যোগফলকেই বলা হচ্ছে এনডিপিএফসি, এনডিপিএফসি, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে আয়শুমারি পদ্ধতির মাধ্যমে আমরা এইটুখানি জিনিস পেলাম। এটা বোঝা গেল যে কীভাবে কে কীরকমভাবে কোথা থেকে টাকা কামাচ্ছে। কিছু লোক কাজ করে কোম্পানিতে, যে একটা কোম্পানি উৎপাদন করতে গেলে যে চারটে জিনিস দিচ্ছে কোম্পানিটাকে, তার বিনিময়ে মানুষের চাররকমভাবে টাকা পাচ্ছে। আরেকটা হচ্ছে গিয়ে প্রভৃতি স্বনিযুক্ত ব্যক্তি, যারা উকিল, ডাক্তার, তাদের যেরকম আয় হয় আর কি, সেই আয়গুলোর যোগফল হচ্ছে গিয়ে এনডিপিএফসি। এবার আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম যে আমার দরকার এনএনপিএফসি। তো এনডিপিএফসি থেকে আমি কীভাবে এনএনপিএফসি পেতে পারি, তো আগেরটাই বলেছিলাম,
ডোমেস্টিক থেকে ন্যাশনাল যেতে গেলে এনএফআইএ অ্যাড করতে হয়। কেন অ্যাড করতে হয় সেটা বলেছি আগের ক্লাসে, দেখে নেবে মনে না থাকলে। তো আমি প্লাস NFI অ্যাড করি, ইকুয়ালস আমি কী পাবো, NNPFC পেয়ে গেলাম। এটাকে বলা হচ্ছে ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, এইভাবে এই পদ্ধতির মাধ্যমে আমরা কোনো দেশে জাতীয় আয় পেতে পারি। এটাকে বলে আয়শুমারি পদ্ধতি। যেহেতু দেশের সমস্ত ব্যক্তিরা মিলে বা প্রতিষ্ঠান মিলে যে টাকাটা কামাচ্ছে, আর্ন করছে, সে সব কটার যোগফলের সঙ্গে আমি বাইরে থেকে কিছু টাকাটা, মানে আমার দেশের লোক যারা বাইরে গিয়ে কাজ করছে, সে যে টাকাটা এক্সট্রা আনছে, আবার এমন লোকও তো আছে যারা বাইরের লোক আমাদের দেশ থেকে কিছু টাকা নিয়ে যাচ্ছে, এটা বাদ দিয়ে যেটা এক্সট্রা আমাদের প্রফিটটা পড়ে থাকে আর সমস্ত লোক মিলে যে টাকাটা আর্ন করছে, এটার সব কটার যোগফল হচ্ছে গিয়ে আমার ন্যাশনাল ইনকাম। এইভাবে আমার দেশের সমস্ত লোক যে পরিমাণ আয় করছে, দেশের সমস্ত লোক যে আয় করছে, সেটা হচ্ছে গিয়ে আয়শুমারি পদ্ধতি, পাতিকথায়। কিন্তু এটা তো 5 নম্বরে আছে, তাই বিস্তারিত আমায় লিখতে হবে, তোমাদের ওরকম পয়েন্ট তুলে ধরতে হবে একটা একটা করে। এই পাঁচটা বললাম, ওই চারটে হচ্ছে গিয়ে কোম্পানির ক্ষেত্রে, একটা কোম্পানির ক্ষেত্রে যে চারটে দরকার হয়, আর লাস্টেরটা হচ্ছে মিশ্র আয় বলে ডাক্তার, উকিল এদের প্রভৃতি সংযুক্ত ব্যক্তির যে আয়টা করে। এই চারটে যোগফল ইকুয়ালস টু, ওটা তুমি দিয়ে দেবে NDPFC, তার সঙ্গে লিখে দেবে পরিশেষে NDPFCর সাথে NFI যোগ করলে তবে আমরা পাই NNPFC, যাকে বলা হয় ন্যাশনাল ইনকাম, যার মাধ্যমে দেশের জাতীয় আয় পরিমাপ করা হয়। হয়ে গেল 5 নম্বর। একটু গুছিয়ে লিখতে হবে। এবার আমরা নেক্সট আসবো ব্যয়শুমারি পদ্ধতিতে। এটা হয়ে গেল, এবার আমরা দ্বিতীয়টা পড়ব, ব্যয়শুমারি পদ্ধতি বা এক্সপেন্ডিচার মেথড। আগেটা ছিল ইনকাম মেথড, এটা হচ্ছে এক্সপেন্ডিচার মেথড। এটা কীরকম দেখি। আগেটা ছিল দেশের মানুষের যে পরিমাণ আয় করে সেটার যোগফলকে বলা হচ্ছে গিয়ে আয়শুমারি পদ্ধতি। এবার ব্যয়শুমারি পদ্ধতিটা ঠিক উল্টোটা। কী হচ্ছে, দেশের মানুষ ওটা আয় করছে কী করে, এবার দেশের মানুষ তো ওই টাকাটা তো আর রেখে দেবে না, বা রেখে দিলেও তো পরে কোনো না কোনো তো কাজে লাগাবে। এবার দেশের লোকেটা ওই টাকাটা কীভাবে, কোথায়, কীরকমভাবে ব্যয় করছে, সেইটাকে বলা হচ্ছে ব্যয়শুমারি পদ্ধতি বা এক্সপেন্ডিচার মেথড। সেই টাকাটাকে কীভাবে সে এক্সপেন্ড করছে, খরচ করছে, পুরো দেশের লোক মিলে বা প্রতিষ্ঠান মিলে কোনো টাকা কীভাবে খরচের মাধ্যমে সেই টাকাটার করছে, এইটা পরিমাপ করছে যে হ্যাঁ, তার মানে দেশের এত লোক মানে এত টাকা খরচ করে, তার মানে এটাই যতটা খরচ করবে সেটাই তো লোকের আয়টাই তো খরচ করবে না, সেভিংসটাও তো একদিন না একদিন তো সে খরচ করবেই। তো সে যেটা খরচ, সেই সব খরচ মিলিয়ে যোগফল করে ব্যয়শুমারি পদ্ধতি বের করা হচ্ছে। এটা কিভাবে হয়, এটা হচ্ছে আগেটাতে আমরা কী পেয়েছিলাম, আয়শুমারি পদ্ধতির মাধ্যমে আমরা NDPFC পাই, আর ব্যয়শুমারি পদ্ধতির মাধ্যমে আমরা GDP-MP পাই, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, GDP-MP। ঠিক আছে, এবার দেশের লোক কীভাবে তাদের টাকাটা খরচ করতে পারে, তো আমরা দেখি এক এক করে। বেসরকারি বা চূড়ান্ত ভোগ ব্যয়, এটাকে আমরা C দিয়ে বলি, ডিনোট করি C দিয়ে। মানে ভোগ ব্যয়, মানুষ, একটা দেশের মানুষ সে দ্রব্য বা সার্ভিস, ঠিক আছে, গুডস বা সার্ভিস যা কিছু মানে সেগুলো ভোগ করতে যে পরিমাণ টাকাটা ব্যয় করে, ধরো তুমি চাল মানে ভাত খাবে, তার জন্য চাল কিনবে, চাল কেনার জন্য যে পরিমাণ টাকাটা তুমি ব্যয় করবে, বা তুমি সিনেমা দেখতে যাবে, এটা হচ্ছে এক ধরনের সার্ভিস। সিনেমা দেখতে যাবে, সিনেমা দেখার পিছনে তুমি কী পরিমাণ টাকা ইনভেস্ট করছো, কত টাকা দিচ্ছ, তারপরে তুমি একটা জামা কিনবে, সে ভোগ করবে, এগুলো সব কিছুই তো ভোগ। ভোগ মানে শুধু খাবার নয়, উপভোগ করা। তো সেই তুমি জামা কিনবে, জামাটার পিছনে ক টাকা দিচ্ছ, এইটাকে বলা হচ্ছে ভোগ ব্যয়। তো দেশের সমস্ত লোক মিলে কী পরিমাণ দ্রব্য ভোগের জন্য কী পরিমাণ অর্থ ব্যয় করছে, এটাকে C দিয়ে ডিনোট করা হচ্ছে। এবারে নেক্সট আসি সরকারি চূড়ান্ত ভোগ ব্যয়। এবার ধরো আমরা তো আমাদের নিজের জন্য কিছু কিনি, এবার সরকারের কাজ কি, সরকার তো নিজের জন্য, সরকার তো পুরো দেশের সব লোকের জন্য কিছু না কিছু তো সার্ভিস বা খাবার দাবার দেয়। যেমন ধরো রেশনে চাল দিচ্ছে, 2 টাকা করে চাল ছিল, এখন পুরো ফ্রি হয়ে গেছে, তো রেশনে চাল দিচ্ছে। এই চালটা তো নিজের জন্য নয়, এই চালটা তো দেশের সমস্ত লোকের জন্য। ওই চালটা তো সরকারকে তো কিনতে হচ্ছে, আমরা ফ্রিতে নিচ্ছি, সরকারকে তো কিনতে হচ্ছে। সরকার ওই চালটা কেনার জন্য চাষিকে কিছু টাকা দিচ্ছে, তো ইনভেস্ট করছে সরকার, তো সেখান থেকে সরকার কিছু ব্যয় করছে।
তারপরে ধরো পার্ক, তারপরে হচ্ছে বিভিন্ন স্কুল, সরকারি স্কুল, তারপরে হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন হসপিটাল, সরকারি হসপিটাল। এই হসপিটালগুলোকে তো সরকার চালাচ্ছে, যেগুলো সরকারি জিনিস সরকার চালাচ্ছে, সেগুলোর পিছনে আমাদের কোনো টাকা না দিতে হলেও সরকার তো প্রত্যেক ডাক্তার, নার্স, তারপর আরও যারা কম্পাউন্ডার যারা থাকে সবাইকে তো টাকা দিচ্ছে। তো অর্থাৎ কি, এখানে সরকারও একটা ইনভেস্ট করছে। এটাকে আমরা কি বলে ডিনোট করি? জি, গভর্নমেন্ট। নেক্সট আছে স্থূল বিনিয়োগ। এবার ধর একটা কোম্পানি, সে কোনো দ্রব্য বা সেবা কার্য যাই উৎপন্ন করবে, তার জন্য যে পরিমাণ বিনিয়োগ করে, যে উৎপাদনের উপাদানগুলো যে নিয়োগ করবে, জমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটে যে নিয়োগ করবে, এই চারটে নিয়োগ করার পিছনে সে কিছু টাকা দেবে, কিছু টাকা তো ইনভেস্ট করবে তাদের পিছনে। তো এটাকে বলা হচ্ছে গিয়ে বিনিয়োগ। এটাকে ডিনোট করা হচ্ছে আইডি, ইনভেস্টমেন্ট। এবং লাস্টেরটা হচ্ছে গিয়ে ইম্পোর্ট এক্সপোর্ট। ওই নিট যে রপ্তানি, নিট রপ্তানি কীভাবে পাওয়া যায়? একটা দেশের সেই দেশটা বাইরের দেশকে কতটা পরিমাণে টাকা, মানে কত টাকার মাল দিল, এবং সেই বাইরের দেশটা আমাদের দেশে কত পরিমাণ টাকার মাল দিল, এই দুটোর বিয়োগফলকে, আমাদের দেশ কতটা দিল তার থেকে ওদের দেশ আমাদেরকে কতটা দিল সেটা বিয়োগ করলেই আমরা নিট রপ্তানি পেয়ে যাব। এটাকে আমরা কীভাবে ডিনোট করি? এক্স মাইনাস এম। ঠিক আছে, এটাকে আমরা এক্স মাইনাস এম দিয়ে ডিনোট করি। এটা একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিই, এক্স মাইনাস এম। এবার আমাদের ব্যয়শুমারি পদ্ধতিতে জিডিপি এমপি পেতে গেলে এদের মধ্যে যোগফল করতে হবে, যে দেশের সমস্ত লোক যে পরিমাণে খরচ করেছে। এই যে এক সেকেন্ড, এই যে দেশের সমস্ত লোক বা প্রতিষ্ঠান মিলে এই যে পরিমাণ টাকাটা সে ব্যয় করছে, যে পরিমাণ টাকাটা তারা ব্যয় করছে, সেই পরিমাণ টাকার যোগফলটাকে আমরা পাই জিডিপি এমপি। সেই পরিমাণ টাকার যোগটা করে যে অর্থ পাই, অর্থমূল্য, সেটাকে বলা হচ্ছে জিডিপি এমপি। কিন্তু আমাদের মেন টার্গেট কি? ন্যাশনাল ইনকাম বের করা। এটা হচ্ছে ব্যয়শুমারি পদ্ধতি। ব্যয়শুমারি পদ্ধতিতে আমরা একটা অর্থ পেলাম, কিন্তু এখান থেকে আমাদের মেন লক্ষ্য হচ্ছে গিয়ে এনএনপিএফসি বের করা। তার জন্য আমাদের কী কী দরকার? আগের ক্লাসে পড়েছি যে জিডিপি এমপি থেকে এনএনপিএফসি যেতে গেলে কী কী দরকার। প্রথমে জিডিপি এমপি, আর ওটা হচ্ছে গিয়ে এনএনপি। প্রথমে হচ্ছে এন এর পার্থক্য, তো এনের জন্য কি লাগবে? এন হচ্ছে গিয়ে নিট, আর ওটা হচ্ছে গ্রস। তো গ্রস থেকে নিটে আসতে গেলে ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হয়, তো লিখছি মাইনাস ডেপ। ঠিক আছে, নেক্সট আসছি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, হচ্ছে গিয়ে নিট ন্যাশনাল প্রোডাক্ট। ওটা হচ্ছে ন্যাশনাল, এটা ডোমেস্টিক। ডোমেস্টিক থেকে ন্যাশনালে যেতে গেলে কি অ্যাড করতে হয়? এনএফআইএ, তো প্লাস এনএফআইএ। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি প্রোডাক্ট। তো প্রোডাক্টই আছে, এখানে আছে মার্কেট প্রাইস, ওটা হচ্ছে কি এনএনপিএফসি, ফ্যাক্টর কস্ট। তো মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্টে আসতে গেলে কি করতে হয়? নিট ইনডাইরেক্ট ট্যাক্সটা মাইনাস করতে হয়। ঠিক আছে, ইকুয়ালস টু আমরা কি পেলাম? এনএনপিএফসি, যেটাকেই বলা হচ্ছে ন্যাশনাল ইনকাম। বোঝা গেল তাহলে ব্যাপারটা, কীভাবে জিডিপি এমপি থেকে এনএনপিএফসি আসলো। এই ব্যাপারটাও আগের ভিডিওতে আছে, জিডিপি থেকে কীভাবে এনএনপিতে আসলো, এটাও আগের ক্লাসে আছে, ভিডিওটা করে দেওয়া আছে, চিন্তা নেই। কিন্তু সেই বোঝা গেল তো ব্যাপারটা, ব্যয়শুমারি পদ্ধতিতে কীভাবে ন্যাশনাল ইনকাম পরিমাপ করা হচ্ছে। আগেরটা ছিল আয়শুমারি পদ্ধতিতে দেশের সমস্ত লোক মিলে কী পরিমাণ টাকা আর্ন করছে। এবার এটা হচ্ছে দেশের সমস্ত লোকেরা মিলে কী পরিমাণ টাকা ব্যয় করছে। তো কোথায় কোথায় ব্যয় করছে সেটা বলে দিলাম। বেসরকারি চূড়ান্ত দ্রব্য, বেসরকারি আমরা যে ভোগ করছি, যেগুলো খাচ্ছি, সে বা দ্রব্য আমরা ইউজ করছি, সেগুলোর পিছনে যে আমরা ইনভেস্ট করছি। তারপর হচ্ছে সরকার আমাদের পিছনে যেটা ইনভেস্ট করছে সেটা। তারপর হচ্ছে কি যে একটা ইনভেস্টর, সেটা কোম্পানি চালাতে যে ইনভেস্টটা করছে সেটা। এবং নিট রপ্তানি থেকে আমরা যে পরিমাণ টাকাটা ব্যয় করছি, এই চারটে যোগফলকে বলা হচ্ছে গিয়ে জিডিপি এমপি। এবার আমাদের জিডিপি এমপি থেকে এনএনপিএফসি যেতে গেলে যেগুলো দরকার, মাইনাস ডেপ্রিসিয়েশন প্লাস এনএফআইএ মাইনাস এনআইটি করলেই হয়ে গেল এনএনপিএফসি, এটাই ন্যাশনাল ইনকাম হয়ে গেল। এই দুটো প্রসেস। এবার নেক্সট আসবো আমরা মূল্য সংযোজন পদ্ধতি।
এবারে আসছি মূল্য সংযোজন পদ্ধতি বা ভ্যালু অ্যাডেড মেথড, এই তৃতীয় নম্বরটা। ঠিক আছে, তো মূল্য সংযোজন ব্যাপারটা কি? মূল্য সংযোজন পদ্ধতিতে কীভাবে জাতীয় আয় পরিমাপ করা হয়, এই মূল্য সংযোজনের জন্য তার আগে আমাদের সেই আগের ভিডিওতে দুটো জিনিস মনে করতে হবে। একটা হচ্ছে গিয়ে অন্তর্বর্তী দ্রব্য, একটা হচ্ছে গিয়ে ফাইনাল প্রোডাক্ট বা হচ্ছে গিয়ে শেষ স্তরে উৎপন্ন দ্রব্য। ঠিক আছে, এই দুটো আমাদের মাথায় রাখতে হবে। এই দুটো খুব দরকার এখানে। মূল্য সংযোজন করতে গেলে ধরো একটা দ্রব্য উৎপন্ন হচ্ছে, ধরো একটা দ্রব্য উৎপন্ন হচ্ছে, সেই দ্রব্যটাই অন্যান্য দ্রব্য উৎপন্নতেও তো কাজে লাগে। ঠিক আছে, তখনই আমরা যখন জাতীয় ইনকাম, ন্যাশনাল ইনকাম যখন আমি পরিমাপ করব, তখন আমি যদি সবকটার যোগফল ধরে নিই, এই দ্রব্যটারও উৎপন্ন যে ভ্যালুটা সেটাও যোগ করি, আবার সেই দ্রব্যটা দিয়ে আবার অন্য কোনো দ্রব্য তৈরি হয়েছে সেটাও যদি যোগ করি, তাহলে তো একটা প্রথম দ্রব্যটার ভ্যালুটা দুবার কাউন্ট হয়ে গেল। এই পদ্ধতির মাধ্যমে দুবার কাউন্ট হয়ে গেল, তো আমার তো দরকার ওরময় করলে তো হবে না, তাহলে তো ফলস হয়ে গেল, একটা বেরিয়ে গেল। তাই জন্য মূল্য সংযোজন পদ্ধতি দরকার হয়। এবার ব্যাপারটা কি হচ্ছে, ধরো এই পদ্ধতিতে আমরা একদম শেষ স্তরের উৎপন্ন দ্রব্যগুলোকেই নেব। কি হয় কি, ধরো তুমি একটা চাষি, একটা উদাহরণের সাহায্যে বলছি ব্যাপারটা কি। ধরো একটা চাষি গম উৎপন্ন করলো। তার আগে একটা কথা বলে নিই, আমাদের দেশে তো বিভিন্ন রকম প্রোডাক্ট উৎপন্ন হয়, তার সবকটা বিভিন্ন একক আলাদা। তেলের একক আলাদা আর ডালের একক আলাদা, ওটা লিটারে, ওটা কেজিতে। ঠিক আছে, সেরকম বিভিন্ন সবকটার একক আলাদা। কিন্তু আমাদের সবকটার মধ্যে যখন তাদের মানে তাদেরকে একটা এককে আনতে গেলে আমাদের কিসে আনতে হবে? টাকায় আনতে হবে। তাদের আর্থিক মূল্যটা দরকার। তেলের 1 লিটার তেলের দাম কত, আর 1 কিলো ডালের দাম কত, তবেই তো তাই দুটোকে আমরা পেয়ে গেলাম যে আর্থিক আকারে পেয়ে গেলাম। ওটা এত টাকা, ওটা এত টাকা, ওটা 50 টাকা, ওটা 100 টাকা। এভাবে তুমি টোটালটাকে একটা এককে আনলাম। সবকটাকে প্রথমে আমাদের একটা এককে আনতে হবে। এবারে কী হবে, একটা উদাহরণের সাহায্যে এই ব্যাপারটা বোঝায় যে মূল্য সংযোজন পদ্ধতিটা কী হয়। ধরো একটা কৃষক একটা চাষে সে মোট ধরো কিছু উৎপন্ন করলো, গম উৎপন্ন করলো। তো গমের ধরো দাম, টোটাল যে গমটা উৎপন্ন করলো, সে টোটাল গমের দাম হচ্ছে গিয়ে ধরো 1000 টাকা। 1000 টাকায় সে গমটা বেচবে। কার কাছে বেচবে? কোনো লোক বা প্রতিষ্ঠান কারো কাছে বেচলো টাকাটা, এই গমটা। ধরো একটা ফার্মের কাছে বেচলো। কোথায়, কোন ফার্ম? সে গমকলে বেচবে, গমকল। ঠিক আছে, গমকলে বেচলো। সেবারে গমকল কী করবে, ওই গমটাকে সে 1000 টাকায় কিনে নিল চাষির কাছ থেকে। এবার সেই গমটাকে ভাঙিয়ে যে আটাটা উৎপন্ন করবে, ওই আটাটা কী করবে, কত দামে বেচবে? 1500 টাকায় বেচতে রাজি থাকবে। আটাটা বানালো। এবার একটা কোম্পানি, যে পাউরুটির কোম্পানি, ওই আটা দিয়ে, আটা ময়দা দিয়ে যে পাউরুটি তৈরি হয়, সেই কোম্পানি এবার গমকলে আসলো, বললো আমাকে আটা দেবেন। তো যা আছে অত আটা দেবেন, কত নেবেন? উনি বললো যে কি আমি আপনাকে এটা 1500 টাকায় বেচবো। উনি 1000 টাকায় কিনেছিল, এবার সে গম ভাঙিয়ে আটা বানিয়ে সে তাকে 1500 টাকায় বেচবে। ঠিক আছে, এবার কোম্পানি কী করবে, ওই টাকাটা রুটি বানাবে। ওই 1500 টাকার গমের রুটি বানাবে, আটার রুটি বানাবে। রুটি বানিয়ে কতই বেচবে, ধরো 2000 টাকায় বেচলো। এবার যদি আমি সবকটা ধরি, হিসাব করি, যে প্রথমে এবার আমাদের ধরো ন্যাশনাল ইনকামটা কীভাবে হবে, এবারে করবো আমরা যে দেশের সমস্ত এরকম কোথায় কী উৎপন্ন হলো, সব যা টোটাল যা প্রোডাক্ট আছে সব উৎপন্ন যোগফল যোগ করবো। তাহলে আমরা এরকম করতে গেলে এরকম হয়েছে, দেশে এত টাকা 1000 টাকার গম উৎপন্ন হয়েছে, দেশে 1500 টাকার আটা উৎপন্ন হয়েছে, দেশে 2000 টাকার পাউরুটি উৎপন্ন হয়েছে। এই ব্যাপারটা কী হলো, কী কেলো করেছে যা। তো এই দুটো যোগ করলে, এই তিনটে যোগ করলে কত টাকা হয় বলো তো? ওখানে 1000 টাকা, ওখানে 1500 টাকা, 2500 টাকা, 2500 টাকা, আর ওখানে 2000 টাকা, 4500 টাকার জিনিস উৎপন্ন হয়েছে। আদৌ কি সত্যি তা? কী হলো, প্রথমে মেন হচ্ছে কি আমার গম উৎপন্ন হয়েছে, গম ছিল 1000 টাকা। এবারে ওই গমটাই তো সে চাষিকে বেচেছে, চাষিকে মানে ওই গমকলে ওটাই তো বেচেছে। গমকল ওই গমের দামটা বাদ দিয়ে লাভ কত হয়েছে? লাভ হয়েছে 500 টাকা। 1500 টাকায় ওই পাউরুটির লোকের কাছটা বেচেছে। গম ভাঙিয়ে আটা বানিয়ে সেটা তো 1500 টাকায় বেচেছে, তাই না? তো ওই 1000 টাকা তো সে গমের পিছনে খরচ করেছিল, এবার 1500 টাকায় বেচেছে, তার মানে তার লাভ কত হলো? 500 টাকা। এবার ওই 1500 টাকার গমটা নিয়ে, আটাটা নিয়ে যে পাউরুটি বানাবে, সে তো ওই আটাটা, ওই পাউরুটিগুলোকে 2000 টাকায় বেচছে।
কিন্তু সে আটা কত দামে কিনেছিল 1,500 টাকা দিয়ে, তো সেখানে সে মানে পাউরুটির মালিক কত লাভ করলো? 500 টাকা, হলো না? তাহলে 500 টাকা সে লাভ করলো। তাহলে এখন যদি আমি এবার পরিমাপ করি যে কে কতটা পরিমাণে লাভ করলো, তখন আমরা এরমভাবে পাবো যে দেখো চাষি তো ডাইরেক্ট গমটা উৎপন্ন করেছে, সে কোথাও দিয়ে কেনেনি ফেনেনি, গম তো আর কোথাও দিয়ে কিনতে পাওয়া যায় না, সে উৎপন্ন করেছে, তার মানে 1,000 টাকাটা তার প্রফিট ওটা। তো তার কাছে 1,000 টাকা প্রফিট, প্লাস যদি আমার গম কলের লোকটার কথা বলি, তার প্রফিট হচ্ছে 500 টাকা। তার মানে হচ্ছে কি ওই 1,500 টাকায় বেচবে, কার কিনেছিল কত দিয়ে গমটা? 1,000 টাকায় কিনেছে, তার মানে তার প্রফিট হচ্ছে গিয়ে 500 টাকা। এবং পাউরুটির লোকটারও প্রফিট হচ্ছে গিয়ে 500 টাকা, সে 1,500 টাকার আটা নিয়ে 2,000 টাকার পাউরুটি বানিয়ে বেচেছে। তো এই টোটাল যে যোগফলটা হলো, টোটাল যোগফলটা কোনটা? চাষির 1,000 টাকা, ওটা 1,000 টাকাই প্রফিট, গম কলের লোকটার 500 টাকার প্রফিট, এবং আটা কলের রুটি কলের লোকটার 500 টাকা প্রফিট। তো এই 1,000 প্লাস 500 প্লাস 500, এটা হচ্ছে কি টোটাল 2,000 টাকা। এই 2,000 টাকাটাই হচ্ছে দেশের জাতীয় ইনকাম, মানে এই 2,000 টাকাই হচ্ছে গমের থেকে দেশের জাতীয় ইনকামে ঢুকলো। কিন্তু আমাদের আগেরটাই কী করেছিলাম, সে ঢুকিয়ে দিয়েছিলাম অন্তর্বর্তী দ্রব্য হিসেবে ঢুকিয়ে দিয়েছিলাম, ওটার ভ্যালু অ্যাড করে দিয়েছি। মানে গমটা ছিল ওই ধান কলের মধ্যে 1,500 টাকা অ্যাড করেছি, আর পাউরুটির ওখানে কলের মধ্যে 2,000 টাকা অ্যাড করেছি, তাহলে কত হয়েছিল? 4,500 টাকা হয়ে গেছিলো। কিন্তু আদৌ কি সেটা? আদৌ 4,500 টাকা নয়, আদৌ কত হলো? 2,000 টাকা। এই 2,000 টাকাই দেশের জাতীয় আয়ের মধ্যে ঢুকবে। এরকমভাবে প্রত্যেকটা দ্রব্য সে তার সেই দ্রব্যটা থেকে কতটা পরিমাণ প্রফিট হলো সেটা চাই, কিন্তু দ্রব্যটা মেন অন্যান্য দ্রব্যের মধ্যে ঢুকে গিয়ে ওলট পালট করে দিলে তো আর হয় না, সেভাবে তো দেশের জাতীয় আয় পরিমাপ করা হবে না। এই জন্য এই মূল্য সংযোজন পদ্ধতিটা ব্যবহার করা হয়। একটু গুছিয়ে নিজের মতো লিখতে হয়, এটা আর সেরকমভাবে সংজ্ঞা কিছু হয় না, এরকম এই উদাহরণটার সাহায্যে এই কোশ্চেনটার উত্তর দিতে হয়। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের মোটামুটি এই ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারটা শেষ। এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কোনো অঙ্ক কিছুই আসে না, যা পড়ানো হলো এর মধ্যে দিয়ে কিছু না কিছু চলে আসবে, চিন্তা নেই। তো কেউ কিছু না বুঝলে, অসুবিধা হলে নিশ্চয়ই কমেন্ট করবে, জানাবে যে কি হয়েছে, কোথায় কোন জায়গাটা বোঝোনি, সেই অনুযায়ী আমরা আবার ক্লাস দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আজ রাখি, আজ এখানে ক্লাস শেষ হলো। শুভরাত্রি সবাইকে।